হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলো আজকে আমরা ম্যাথমেটিক্সের এবং রিজনিংয়ের ওপরে বেশ কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব। অবশ্যই প্র্যাকটিস ক্লাস, এটা বিভিন্ন চ্যাপ্টারের মিক্সড কোশ্চেন থাকবে। চলো চলে যাচ্ছি আজকের ফার্স্ট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1। এখানে কি বলা হয়েছে, একটা জিওমেট্রির কোশ্চেন দেওয়া রয়েছে। অবশ্যই এখানে কোশ্চেন 1, অপশন 1, 2, 3, 4 তিনটে অপশন দেওয়া রয়েছে। চলো কুইক আমরা এটা সলভ করে আমরা আনসার করি। কি দেয়া রয়েছে এখানে, এ বি অ্যান্ড সি ডি প্যারালাল লাইন দেওয়া রয়েছে অ্যান্ড আর এস ইজ দ্য ট্রান্সভার্সাল, ফাইন্ড দ্য এক্স। এক্স এর ভ্যালু জানতে চেয়েছে। অর্থাৎ তোমরা যদি একটু দেখো, এটাকে এক্স বলা হয়েছে, আমি হাইলাইট করে দিলাম। তোমরা কুইক কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো কোনটা আনসার হবে। তো এই কোশ্চেনের আনসার কি, খুব সহজ একটা কোশ্চেন ছিল। আমরা বলতে পারি দিস অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে। তো এক্স এর ভ্যালু বলে দেবে 55 ডিগ্রি উইথাউট এনি ক্যালকুলেশন। এটা কেন বলতে পারি, কারণ এটা আর এটা বেঙ্গলিতে বলি অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল বলা হয়। আই রিপিট, করসপন্ডিং অ্যাঙ্গেল। আচ্ছা, এই পার্টটা যখন আমরা বলছি, আমাদের আদার্স আরও দুটো অ্যাঙ্গেল আমরা পড়ে থাকি, সেই দুটো অ্যাঙ্গেলও একটু আমরা বলে দিই। যে কোনো এই যে ট্রান্সভার্সাল মানে ইন্টারসেক্ট করছে, এখানে একটা অল্টারনেট অ্যাঙ্গেলও থাকে। সেটা কি, দিস অ্যাঙ্গেলের সঙ্গে দিস অ্যাঙ্গেল, এই রিলেশনটাকে বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল। তো আমরা যদি পরপর এইখানে 1 2 3 4 এইভাবে নাম্বারিং করা রয়েছে, দেখো 1 2 3 4 5 6 আর এক্স আর 55 রয়েছে। আমি একটু খেয়াল করে বলি তোমাদেরকে, যে দেখো 55-এর সঙ্গে অ্যাঙ্গেল 3 ইকুয়াল কেন, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, একটু মনে রেখো। আবার 3 যা হবে এক্স এর ভ্যালুও তাই হবে, কেন, অল্টারনেট অ্যাঙ্গেল, নেটিং অ্যাঙ্গেল। আবার এক্স এর ভ্যালু যা হবে অ্যাঙ্গেল 6 এর ভ্যালুও তাই হবে, কেন, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। মজার ব্যাপার, তার মানে আমরা যে পার্টগুলোকে হাইলাইট করছি, দেখো রেড কালারের, দিস অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল অ্যান্ড দিস অ্যাঙ্গেল, এই প্রত্যেকটা অ্যাঙ্গেলই একে অপরের সঙ্গে ইকুয়াল হয়। বাকি আদার্স অ্যাঙ্গেলটা, যেমন অ্যাঙ্গেল 2 এর সঙ্গে 1 এর সঙ্গে অ্যাঙ্গেল 2 ইকুয়ালি, কেন, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আবার সেম কনসেপ্টেই 2 এর সঙ্গে অ্যাঙ্গেল 4 ইকুয়াল হবে, কেন, অল্টারনেট অ্যাঙ্গেল। এবং 4 এর সঙ্গে 5টাকে ইকুয়াল বলবো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আর করসপন্ডিং অ্যাঙ্গেল তো আমরা বলেই দিয়েছি। তো এই ভ্যালুটা কত হবে, যদি এখন জানতে চাইতো যে এই 5 অ্যাঙ্গেল 5 এর ভ্যালু কত হবে, সেক্ষেত্রেও আমরা বলে দিতে পারতাম কত, খেয়াল করে দেখো, এই অ্যাঙ্গেল 55 প্লাস এই অ্যাঙ্গেল 2, এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হয়, 180 ডিগ্রি হয়। তো এই অ্যাঙ্গেল 2 এর ভ্যালু তুমি কত বলতে পারো, 180 থেকে 55 যদি মাইনাস করে দাও তাহলে 125, তাই তো। তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, যেটা 55 পেয়েছি, যে চারটে অ্যাঙ্গেল, বাকি আদার্স যে চারটে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, সেই আদার্স চারটে অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়ে যাবে, 125। ওকে, চলো আমরা চলে গেলাম পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। এখানে কোশ্চেন নাম্বার অবশ্যই 2, এখানে আরবিটারি দেওয়া রয়েছে, এক্সামের কোশ্চেন পেপার তাই। তো কুইক সলভ করো এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো পরবর্তী কোশ্চেনের আনসার কত হবে। দেখো বলা হয়েছে, অমিত ইজ স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ফ্লাইং এ কাইট ইউজিং এ 100 মিটার লং স্ট্রিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ দ্য এলিভেশন অফ 30 ডিগ্রি। Nitin is standing on the roof of the building and 10-meter height and flying his kite an angle of 45 degree. Two boys are standing on the opposite side of the point where the kite meet. Okay. Then find the length of the string of the Nitin must be used that both kite meet at the same point. তো এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদের ঘটনাটা কি ঘটছে সেটা আমরা যদি প্রথমে বলি, যদিও কোশ্চেনটা লজিক্যালি ভুল দেয়া রয়েছে, আমি বলতে পারি কোশ্চেনটা লজিক্যালি ভুল দেয়া রয়েছে। কেন ভুল দেয়া রয়েছে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে প্রবলেমটা আমি সলভ করে দিই একটু। দেখো, একজন কি বলেছে, একটা বিল্ডিংয়ের ওপরে দাঁড়িয়ে রয়েছে,
10 মিটার হাইট বিল্ডিংয়ের উপরে, মানে এটা যদি গ্রাউন্ড লেভেল হয়, আমি যদি ড্রয়িং করি, এটা যদি গ্রাউন্ড লেভেল হয় তো 10 মিটার বিল্ডিং, ধরে নাও এটা 10 মিটার বিল্ডিং। এই উপর থেকে ঘুড়ি ওড়াচ্ছে, তো ঘুড়িটা গিয়ে কাইট এখানে আসলো। আরেকজন নিচ থেকেই, গ্রাউন্ড থেকেই ঘুড়িটাকে ওড়াচ্ছে, কিন্তু বলছে তাদের কাইটের দুদিক থেকে দুজন ঘুড়ি ওড়াচ্ছে, মানে এইখান থেকে একজন, কাইটটা যেখানে মিট করেছে, একজন এই দিক থেকে, একজন এই দিক থেকে। এবং এখানে দেখো অমিত ইজ স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড, এখানে অমিত রয়েছে এবং অমিতের স্ট্রিংয়ের দৈর্ঘ্য কত, 100 মিটার, এবং অ্যাঙ্গেল অফ এলিভেশন কত বলেছে, 30 ডিগ্রি। সুতরাং আমি যদি এখান থেকে এই লাইনটা ড্র করি, আমরা এখানে রেসপেক্টে, 30 রেসপেক্টে এটা 1 ইউনিট বলি, এটা √3 ইউনিট বলি, এবং এটা 2 ইউনিট বলে থাকি। কেন কি ধারা সেটা তোমরা প্রত্যেকেই অলরেডি জানো। আই রিপিট, তোমরা প্রত্যেকেই জানো যে এটা 30 ডিগ্রি হলে তার রেসপেক্টে tan 30-র ভ্যালু আমরা কি জানি, আর tan 30 মানে পারপেন্ডিকুলার বাই বেস 1/√3, অর্থাৎ পারপেন্ডিকুলার যদি 1 ইউনিট হয়, বেস হয়ে যাবে √3 ইউনিট। তো এটা 1 ইউনিট হলে, এটা √3 ইউনিট হলে হাইপোটেনিয়াস কত হবে, আমরা প্রত্যেকেই জানি √1² প্লাস √3 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু √4, দ্যাট ইজ ইকাল টু 2। তো সেই জন্যই আমি এটা 2 ইউনিট নোট করলাম। এরপর গল্প অনুযায়ী কি বলা হয়েছে সেটা একটু খেয়াল করো। নিথিন ইজ স্ট্যান্ডিং অন দ্য রফ অফ দ্য বিল্ডিং অ্যান্ড দ্য ফ্লাইং এ কাইট অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য 45 ডিগ্রি। তো আমরা কি বলতে পারি, এখন যদি এটা প্যারালাল ড্র করি, এই অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রিতে রয়েছে। সুতরাং আমরা বলতে পারি এটা যদি 1 ইউনিট হয়, আই রিপিট, কোনটা 1 ইউনিট বলা হচ্ছে, এটুকু অংশ যদি 1 ইউনিট হয়, তাহলে এটাও 1 ইউনিট দেয়া রয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমাকে জানতে চাওয়া হয়েছে যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং অফ দ্য নিথিন মাস্ট বি ইউজিং দ্য বোথ কাইট মিট অ্যাট দ্য সেম পয়েন্ট। ওকে, টু বয়েজ, এখানটা আর একটু পড়ি, টু বয়েজ আর স্ট্যান্ডিং অন দ্য অপোজিট সাইড অফ দ্য পয়েন্ট হোয়ার দ্য কাইট আর মিট। এই কথাটার লাইনটা কি, যেখানে কাইটটা মিট করেছে, যদি কাইটটা মিট করে, একজন এই দিক থেকে ঘুরিয়ে ওড়ালে একজন এই দিক থেকে ঘুরিয়ে ওড়াবে, এটা বলেছে কিন্তু। এবারে আসো প্রবলেমটা আমরা সলভ করতে শুরু করছি স্টেপ বাই স্টেপ। এখানে দেখো ইকুয়াল করার কোনো ব্যাপার নেই, কোনোটাকেই কোনো কিছু ইকুয়াল করবে না, আমি শুধু কিছু নাম দেবো, এ, বি, সি, ডি, আর এই পয়েন্টটাকে ই নাম দিলাম এবং এটাকে এফ নাম দিয়ে রাখো। তাহলে তুমি কি বলতে পারো যে স্যার আমার এই যে পুরো পার্টটা 2 ইউনিট ইকুয়াল টু 100 মিটার, তাহলে বিডির যে ভ্যালুটা, মানে 1 ইউনিট ইকুয়াল টু কত, 50 মিটার, অর্থাৎ ঘুড়িটা কতটা উপরে উঠছে, 150 মিটার উপরে উঠছে। তার মধ্যে এটুকু অংশ কত বলে দেওয়া রয়েছে, এটুকু অংশ বলে দেওয়া রয়েছে, অবশ্যই খেয়াল করো 10 মিটার। সুতরাং বি অ্যান্ড ই, এটার ভ্যালু কত বলতে পারো, এটার ভ্যালু বলতে পারো 50 মাইনাস অফ 10, দ্যাট ইজ ইকুয়াল টু 40 মিটার। এবারে খেয়াল করো, এটা এই যে ট্রায়াঙ্গেলটা আমি হাইলাইট করছি, এ, ই, বি এবং বি, এটা এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কি বলে দেওয়া রয়েছে দেখো তো, বলে দেওয়া রয়েছে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট, তাহলে এটা কত হয়, √2 ইউনিট। এটাও তোমরা পড়েছো যে এটা 45 ডিগ্রি হলে তাহলে tan 45 ইকুয়াল টু 1, দ্যাটস মিন পারপেন্ডিকুলার 1 হলে বেস 1 হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। আর হাইপোটেনিয়াস তাহলে হয়ে যাবে √1² প্লাস 1² দ্যাট ইজ ইকুয়াল টু √2। তো অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন এখানে এই হাইটটা কত, এই হাইটটাই তো 40 মিটার, মানে 1 ইউনিট সমান সমান 40 মিটার। তাহলে এই লেন্থ অফ দ্য স্ট্রিং, এই স্ট্রিংয়ের দৈর্ঘ্য কত হবে, √2 ইউনিট সমান সমান কত, দ্যাট ইজ ইকাল টু 40√2 মিটার। তো কোশ্চেনটা তাহলে আনসার কি বলে দিতে পারবো, আনসার বলে দেবো 40√2 মিটার, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। এবারে কোশ্চেনটা শুরুতেই আমি বললাম যে কোশ্চেনটা লজিক্যালি ভুল রয়েছে। প্রবলেম ম্যাথমেটিক্স দিয়ে দিচ্ছে ঠিক আছে, কিন্তু লজিক্যালি ভুল রয়েছে। কি ভুল আছে, কারণ ধরে নাও
ঘুড়ি তুমি ওড়াচ্ছ, কাইট ওড়াচ্ছ, এখানে একজন বন্ধু দাঁড়িয়ে রয়েছে, এখানে একজন বন্ধু দাঁড়িয়ে রয়েছে, এ বন্ধু বি বন্ধু। ঘুড়ি ওড়ালে হাওয়া দিয়ে তো ঘুড়ি ওড়ে, এয়ার দিয়ে, এয়ার ফ্লো যেদিকে হবে। তো যে এ থেকে ঘুড়ি ওড়াচ্ছে, যদি এই দিক থেকে এয়ার ফ্লো যদি এই দিক থেকে হয়, তাহলে তার ঘুড়ি এই দিকে উড়বে, আর একজনের ঘুড়ি এই দিকে উঠতে পারে বড় জোর। তার মানে যেদিকে ঘুড়ি যেখানে মিট করবে সেখানেই সেই সেই দিকেই দুজনে প্রেজেন্ট হতে হবে অবশ্যই। কখনোই এটা হতে পারে না একজন ঘুড়ি ওড়াচ্ছে তার মানে একজনের ঘুড়ি এই দিক থেকে উড়বে, একজনের ঘুড়ি এই দিক থেকে উড়বে, এরকম তো হতে পারে না। তাই জন্য এটা সম্ভব না। তো এই ধরনের প্রবলেমটা দেওয়া উচিত ছিল, সেক্ষেত্রেও তোমরা একই ধাপে সলভ করতে পারবে, শুধুমাত্র এখানে যেটা পার্থক্য হয়ে যাবে এই 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 ভ্যালুগুলো একটু কম্পেয়ার করতে হবে জাস্ট। ওকে, তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেন 4 বলা হয়েছে দ্য বেস অফ দ্য প্যারালোগ্রাম ইজ থ্রাইস ইটস হাইট। তো দেখো এটা আবার জিওমেট্রি থেকে একটা কোশ্চেন দেওয়া রয়েছে, খুব সহজ কোশ্চেন, প্রথম লাইনটা পড়েই মনে হচ্ছে প্যারালোগ্রামের কোশ্চেন মানে কঠিন হয় না। তো এখানে প্যারালোগ্রাম মানে কি, বেঙ্গলিতে যদি বলা হয় সামন্তরিক যেটাকে বলা হয়। তো দ্য বেস অফ দ্য প্যারালোগ্রাম ইজ দ্য থ্রাইস অফ দ্য হাইট, অর্থাৎ হাইট যদি এইচ হয় তাহলে বেস কত হবে, 3h হবে। এরপর দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম ইকুয়াল টু দিস দেন দ্য ফাইন্ড দ্য হাইট। তো এখানে দেখো আমরা এরিয়া ইকুয়াল টু কত বলি, এরিয়া অফ প্যারালোগ্রাম দ্যাট ইজ ইকুয়াল টু, তোমাদের প্রত্যেকেরই মনে থাকবে নিশ্চয়ই যে প্যারালোগ্রামের ক্ষেত্রে আমরা বলেছিলাম বেস ইন্টু হাইট। আই রিপিট, বেস ইন্টু হাইট, এরিয়া ইকুয়াল টু বেস ইন্টু হাইট। তো এক্ষেত্রে এরিয়া দেওয়া রয়েছে কত, 216, বেস দেওয়া রয়েছে 3h এবং হাইট দেওয়া রয়েছে h। সেক্ষেত্রে এইচ এর স্কোয়ার ইকুয়াল টু 216 ডিভাইডেড বাই 3, এবং সেটা যদি আমি ক্যালকুলেট করি 72 হয়ে যাচ্ছে, 72। তাহলে এইচ এর ভ্যালু কত হয়ে যাবে, এইচ এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের দ্যাট ইজ ইকুয়াল টু রুট আন্ডার 72। আচ্ছা, রুট আন্ডার 72 মানে কত, 36 ইন্টু 2 হয়। তার মানে এটা রুটের বাইরে আসলে 6√2 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। আই থিঙ্ক প্রত্যেকেই এটা বুঝতে পেরেছো। চলে গেলাম আমরা পরবর্তী কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। দেখো খুব সুন্দর একটা কোশ্চেন, কিন্তু এটা ম্যাথমেটিক্সের না, কিসের, রিজনিং এর কোশ্চেন দিয়েছে। তো কুইক তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো এটার আনসার কি হবে। দেখো একটু স্পিডে করতে হবে অবশ্যই, আজকের যে পেপারটা দেওয়া রয়েছে খুবই সহজ পেপার দেওয়া রয়েছে। প্রিভিয়াস ডেতে আমাদের যে পেপারটা ছিল একটু মডারেট পেপার ছিল। তো এইরকম বিভিন্ন দিন বিভিন্ন রকম পেপার থাকে, অবশ্যই তোমরা অ্যাভারেজ এভরি উইক 3টে করে ক্লাস পাচ্ছ। তো দেখো সেক্ষেত্রে এই ম্যাথগুলো তোমরা বাড়িতে না ম্যাথ করার সময় না পেলেও এই ম্যাথগুলোকে তোমরা ফলো করে যাবে, জাস্ট ক্লাসের সময়টাও যদি ফলো করো, তারপরে বাকি সময়টা তোমরা স্ট্যাটিক জিকে বা আদার্স যে সাবজেক্ট রয়েছে, জিকে, সায়েন্স, এই সমস্ত সাবজেক্ট যদি ফলো করো, তাহলেও তোমরা ম্যাথমেটিক্সে কিন্তু 90 থেকে 95% কোশ্চেন আনসার করে আসতে পারবে এক্সামে, শুধুমাত্র এই ক্লাসটাকে ফলো করলে। তো চলে গেলাম পরবর্তী কোশ্চেনে, রিজনিংয়ের এই কোশ্চেনটা দেখো খুব সহজ কোশ্চেন, তোমাদেরকে টাইম দিচ্ছিলাম আমি কথা বলার মাঝে যেন তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো অনেকেই আনসার করেছো, বাকিদের আনসার নেই। দেখো যারা আনসার করলে না তাদের জন্য বলে দিচ্ছি, দেখো এটা কত অ্যাড করা হয়েছে, 13 অ্যাড হয়েছে। নেক্সট দেখো 52 এর সঙ্গে 13 অ্যাড করলে 65, নেক্সট 13 অ্যাড, নেক্সট 13 অ্যাড করা হয়েছে। তাহলে আফটার দ্যাট 13 যদি অ্যাড করে নাও, 91 প্লাস 13 দ্যাট ইজ ইকাল টু 100 নট 4, 100 নট না, 104, 104। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। খুব সহজ একটা রিজনিংয়ের কোশ্চেন দেওয়া ছিল। কোশ্চেন নাম্বার 9। তো চলো ম্যাথমেটিক্সের একটা কোশ্চেন দেওয়া রয়েছে, এ শপকিপার বাই এ ল্যাপটপ 40,000, হি ফার্স্ট সেল 20% প্রফিট, লেটার বায়ার সেল ইট টু অ্যানাদার পার্সন 10% লস, হোয়াট ইজ দ্য ফাইনাল সেলিং প্রাইস অফ দ্য ল্যাপটপ। দেখো এই কোশ্চেনটা নর্মালি যদি তুমি 100-এর রেসপেক্টে ধরো, যে প্রথম যে যার কাছে দাম রয়েছে, হোয়াট ইজ দ্য ফাইনাল সেলিং প্রাইস, 100 রয়েছে মানে নেক্সট সেল করবে যখন 20% প্রফিটে, 20% প্রফিট মানে অ্যাড করে দাও 20 টাকা, 120 টাকায় বিক্রি করবে। তারপরে বলছে 10% লসে বিক্রি করছে। 10% লসে বিক্রি করছে মানে কি, মানে প্রতি 10 টাকায়, এই সরি প্রতি 100 টাকায়
10 টাকা লস করে, তাহলে 120 টাকায় 12 টাকা লস করবে। তো 12 টাকা লস করা মানে 120 থেকে 12 যদি মাইনাস করে দাও 108 টাকা থেকে যায়। তো অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন এই 100 ইউনিট সমান সমান 40,000। আই রিপিট, 100 ইউনিট সমান সমান 40,000। তার মানে তুমি শুধুমাত্র কত দেখবে, দেখো 400 টাইমস হচ্ছে, তোমারও কাজ হবে তাহলে ফাইনাল যে সেলিং প্রাইস হবে 400 টাইমস হয়ে যাবে। তাহলে দেখো 400 আর 432, 3200। আই রিপিট, 43200 ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। আশা করছি তোমরা পেরেছো প্রত্যেকেই। চলো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কোডেড ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্লাড রিলেশন থেকে একটা কোশ্চেন দেওয়া রয়েছে। তো চলো আমরা ব্লাড রিলেশনের কোশ্চেনটা সলভ করি, দেখে নাও। দেখো পরবর্তী ব্লাড রিলেশনের কোশ্চেনে বলা হয়েছে একটা রিলেশন দেওয়া রয়েছে, এটা আমার এখন এই মুহূর্তে ফলো করার কোনো দরকার নেই, রিড করার কোনো দরকার নেই। হুইচ অফ দ্য ফলোয়িং মিনস কিউ ইজ দ্য সিস্টার অফ দ্য ওয়াইফ অফ এল? কিউ ইজ দ্য সিস্টার অফ দ্য ওয়াইফ অফ এল। ওকে, তো এখানে কোন রিলেশনটা এরকম থাকছে, দেখো এল এর ওয়াইফ এর বোন হবে কিউ, অর্থাৎ কিউটা ফিমেল হবে ক্যারেক্টার এবং এল ক্যারেক্টারটা অবশ্যই মেল ক্যারেক্টার হবে। তার ওয়াইফ হবে, তার ওয়াইফ অবশ্যই ডব্লু দিয়ে যদি নোট করি, তার কে হবে সিস্টার বলেছে। তো এইরকম একটা সিম্বলের রিলেশনে আসবে। ওকে, তো কোন রিলেশনটা আসছে এইভাবে সেটা তোমাদেরকে দেখতে হবে। চলো দেখা যাক কি বলা হয়েছে। তো এখানে প্রথমটা যদি আমরা খেয়াল করি, দেখো প্রথম নাম্বার ওয়ানটা খেয়াল করছি, কি বলা হয়েছে, ভি পার্সেন্টেজ কিউ হ্যাচ কে প্লাস জেড মাইনাস টি ইন্টু এল। দেখো প্রথম এখানে এই রিলেশনটাতে আমরা দেখব, শেষ থেকে দেখব মাল্টিপ্লিকেশন কাকে ইন্ডিকেট করে, ওয়াইফকে। তো এখানে যখন ওয়াইফ হচ্ছে, দেখো সঙ্গে সঙ্গে আমরা এইখান থেকে ওয়াইফ মানে সেম জেনারেশন 0 নোট করব, আরেকটা ফিমেল ক্যারেক্টার তাই এটা সার্কেল নোট করলাম, এবং মনে রাখার সুবিধার্থে আমি জাস্ট ওয়াইফ বলে নোট করে রাখলাম। মাইনাস ইন্ডিকেট করছে কাকে, ব্রাদারকে। ব্রাদার মানে কি, এখানে এটা মেল ক্যারেক্টার হবে এবং সেম জেনারেশন 0 হবে, তাই তো তারা কিন্তু সেম জেনারেশনেই থাকবে, এই তিনজনেই সেম জেনারেশনে থাকবে কিন্তু, আই রিপিট। তো এটা ব্রো, এবং প্লাস সিম্বল কাকে দেখাচ্ছে, মাদারকে দেখাচ্ছে। তো এই প্লাস সিম্বল মাদার মানে সার্কেল দিয়ে দিলাম ফিমেল ক্যারেক্টার এবং একটা জেনারেশন উপরে +1, তো এটা মম। এবং হ্যাচ সিম্বল কাকে দেখাচ্ছে, ডটারকে। আবার ফিরে আসা হচ্ছে, কিউটাকে কি আসছি, ডটার। ডটার মানে কি, একটা জেনারেশন পরে -1, এবং এটা ডটার যেই বলে দিচ্ছে আমরা কিন্তু আর ক্যালকুলেট করছি না, কি বলছি দেখো, নর্মালি আমার ওয়াইফের ভাইয়ের মায়ের মেয়ে, তার মানে আলটিমেট কি হলো, আমার ওয়াইফের এটা হচ্ছে ভাই এবং এটা হচ্ছে বোন। তো এখানে জানতে চেয়েছে ওয়াইফের বোন হবে, অবশ্যই এল এর আর কিউ এর সঙ্গে সেই রিলেশনটাই থাকছে। তো অবশ্যই নাম্বার ওয়ানটা কারেক্ট হলো। কিন্তু অপশানগুলোতে দেখো বোথ 1 and 3 এটা রয়েছে এবং অনলি 1। তো আমি এরপর কোনটা চেক করব সেটা দেখো, অনলি 4 এটা কখনোই হতে পারে না, 1টা তো মাস্ট থাকবেই, তাই জন্য 2 এরটাও হতে পারে না। এখন তার মানে 3, 1 2 3, 3 নম্বরেরটা চেক করে দেখব যে এটা কি হতে পারে, কারণ ওটার ওপরে ডিপেন্ড করছে অপশন 1 হবে না 3 হবে। একদম এক্সামে যে অ্যাপ্রোচ থাকবে আমি সেই অ্যাপ্রোচটাই নিচ্ছি কিন্তু। তো এখানে যেটা রয়েছে সেইভাবেই আমি নোট করব। অনেকেই রয়েছে প্রত্যেকটা বসে বসে চেক করবে, না প্রত্যেকটা চেক করার দরকার নেই, একটু স্মার্ট অ্যাপ্রোচ তোমাকে নিতেই হবে, তবে তুমি টাইম সেভ করতে পারবে। এরপর জেড, তো এখানে যদি আমরা রিলেশন করি এল থেকে শুরু করতে হবে এবং কার মধ্যে, কিউ এর মধ্যে রিলেশন। তো শুধুমাত্র আমি এই দিকটাও চেক করব না, এই দিকটাও চেক করব না, আমরা কি চেক করব, এই পার্সেন্টেজ সিম্বলটা কাকে ইন্ডিকেট করছে, ফাদারকে ইন্ডিকেট করছে। তো এটা কি, ফাদার মেল ক্যারেক্টার, ভাই কোথায় ছিল ওয়াইফের বোন আর হয়ে গেছে বাবা, কখনোই হবে না তাই না। তো এটা ক্যান্সেল হয়ে গেল, অনলি 1, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার?
তো চলে গেলাম পরবর্তী কোশ্চেন নাম্বার 13। বলা হয়েছে 5 interior angle, I repeat 5 interior angle of a 10 side figure are each 185 degree. Then if the remaining 5 interior angle are equal, then each of the 5 angles equal to. তো দেখো এটা আমরা কি বলতে পারি, ইন্টেরিয়র আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের যে রুলটা ছিল সেই রুলটা তোমাকে মনে করতে হবে। কি ছিল? সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আশা করছি অনেকেই ভুলে গিয়েছো, তবু যারা মনে রেখেছো তাদের জন্য থ্যাংক ইউ, তাদের মনে রাখার জন্য। তো দেখো এখানে 10 সাইড, এনটা হচ্ছে নাম্বার অফ সাইড, তো 10 মাইনাস 2 ইন্টু অফ 180 দ্যাট ইজ ইকুয়াল টু 8 ইন্টু, আই রিপিট 8 ইন্টু 180 দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে? 1440। এখন এখানে বলেছে যে দ্য 5 ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ 10 সাইড, তাদের ইচ 185। তার মানে আমরা বলতে পারি সাম অফ, এখানে জাস্ট সাম অফ আদার ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আদার 5 ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু, তুমি কি বলবে? 1440 মাইনাস অফ 5 ইন্টু 185। তো যদি ক্যালকুলেট করতেও চাও একবারে, দেখো 185 মানে 925, 925 হয়ে যাচ্ছে, আর 1440 থেকে যদি 925 বাদ দিয়ে দাও 1515 থাকবে, এই সরি 515 থাকবে, 515 ডিগ্রি। ওকে, তাহলে ইচ কত হবে? প্রত্যেকটা হয়ে যাবে অবশ্যই 5 দিয়ে ডিভাইড করে দেবে, কারণ এখানে বলেছে প্রত্যেকটা ইকুয়াল হবে। তাহলে 103 ডিগ্রি ইজ দ্য কারেক্ট আনসার। তো দ্যাট ইজ দ্য অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। খুব সহজ একটা কোশ্চেন ছিল, আশা করি তোমরা প্রত্যেকেই পেরেছো। চলে গেলাম পরবর্তী কোশ্চেন নাম্বার 14। কি বলা হয়েছে? শিবম borrowed a sum of 30,000 at the certain rate of simple interest for 3 years. If he had paid an interest 4500 at the end of period, x% per annum rate of interest and the value of the x. তো find the answer. ওকে, তো এই কোশ্চেনটার ক্ষেত্রে কি সলভ করতে পারবো? দেখো এখানে বলেছে 30,000 যদি বরড করে এবং if he paid an interest 4500 at the end of the period of x% per annum রেট অফ ইন্টারেস্টটা এখানে x% দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে দেখো আমাদের সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে বলেছে যেহেতু এর থেকে সহজ কোশ্চেন আর হতে পারে না। তো কি বলবে? আমরা যদি ফর্মুলা বা জাস্ট রুলটাও কি জানি, P/100 প্রত্যেকেই জানি। তো এখানে বলেই দেওয়া রয়েছে সিম্পল ইন্টারেস্ট 4500 ইকুয়াল টু পি এর ভ্যালু 30,000 দেওয়া রয়েছে ইন্টু আর এর ভ্যালুটা এক্স ধরে নেওয়া হয়েছে T3 ইন্টু 100। তো এক্ষেত্রে 0 ক্যান্সেল করলে আরও 0 অবশ্যই কাটবে, এই জিরোগুলোও ক্যান্সেল করে দাও ওপরে। তাহলে তুমি এক্স ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 দ্যাট ইজ ইকুয়াল টু 5% ইজ দ্য কারেক্ট আনসার। তো এখানে খুব সহজ একটা কোশ্চেন, এর থেকে সহজ কোশ্চেন আজকে হতেই পারে না। তো কোশ্চেন নাম্বার 15-এ চলে গেলাম। কোশ্চেন নাম্বার 15-এ কি বলা হয়েছে? এ সার্টেন নাম্বার অফ দ্য পিপল আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ, ইজ সিট অ্যাট দ্য এক্সট্রিম লেফট এন্ড অফ দ্য রো। দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রবলেমটা দিয়েছে যখন, তখন আমরা প্রথম যেটা করব, এই সার্টেন নাম্বার অফ দ্য পিপল, আচ্ছা কতজন বসছে সেটা আমার এখানে বলে দেওয়া নেই। তার মানে আমরা প্রথমে ডিকোড করি ই সিট অ্যাট দ্য এক্সট্রিম লেফট অফ এন্ড অফ দ্য রো, এক্সট্রিম ই সিট অ্যাট দ্য এক্সট্রিম লেফট এন্ড। ওকে, তার মানে আমরা বলতে পারি এটা তো লেফট সাইড এবং এটা রাইট সাইড, যেহেতু নর্থ ফেসে বসেছে, নর্থ ফেসে যদি বসে তাহলে এক্সট্রিম লেফটে এইদিকে কে বসেছে? ই বসেছে, এটুকু ইনফরমেশন আমাদেরকে দিয়েছে। এক্স্যাক্টলি 7 পিপল সিট বিটুইন ই অ্যান্ড এফ। তো এরপর 7 জনকে বসিয়ে দাও, 1 2 3 4 5 6 7। তারপরে যে বসবে সে কে? এফ বসবে, কারণ এক্স্যাক্টলি 7 বলেছে। নেক্সট বলেছে এ সিট থার্ড টু দ্য রাইট অফ এফ, তাহলে এ কে কোথায় বসাবে? এফ এর রাইট হ্যান্ড, কি বলেছে আবার? এ সিট থার্ড টু দ্য রাইট অফ এফ। দেখো এফ এর এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের থার্ড পজিশন, ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে এ বসবে। সুতরাং তুমি যখন এখানে ড্রয়িংটা করতে যাবে ফার্স্ট সেকেন্ড
থার্ড নম্বর পজিশানে কাকে বসাতে হবে, এ কে বসাতে হবে। তো আমরা বসিয়ে দিলাম একে। নেক্সট কি বলেছে দেখো, এক্স্যাক্টলি 4 people sit between বি অ্যান্ড সি। বি এবং সি এর মাঝে কতজন বসেছে, 4জন বসেছে। এখন দেখো তুমি না বি আর সি এর মাঝে মানে বি এবং সি এর মাঝে 1 2 3 4, কিন্তু কে কোথায় বসছে তুমি জানো না। তো এটাও হতে পারে সি তারপরে 4জন বসে গেল তারপর বি বসলো। মেবি দুটো কেসের মধ্যে কোন কেসটা এখনো এক্স্যাক্টলি হবে আমরা কিছুই জানি না। তো পরের ইনফরমেশানে পড়তে থাকি। সি সিট এক্স্যাক্টলি বিটুইন ই অ্যান্ড এফ। ই এবং এফ এর ঠিক মাঝখানে বসেছে। তো ই আর এফ এর মাঝখানে কতজন ছিল একটু দেখে নাও তো। 1 2 3 4 5 6 7। তার মানে আমরা যদি মাঝখানে মিডিল পোর্শন বলি, এই পোর্শনটা মিডিল হয়ে যাচ্ছে না, 1 2 3 4 1 2 3 4। তো মিডিল পোর্শন তোমাকে এইভাবে কাউন্ট করে নিতে হবে। কেন দেখো 7জন মানে এইদিকে 3জন থাকবে, এইদিকে 3জন থাকবে, আর এরা তো একজন একজন করে আছেই। তার মানে মিডিল পোর্শন যদি এটা হয়, আই রিপিট মিডিল পোর্শন যদি এটা হয়, তাহলে এই সি এক্স্যাক্টলি বিটুইন দিস বলেছে মানে এখানে সি বসবে। এখন এখানে সি বসলে কেউ যদি বলে যে স্যার আমি এটাকে ফলো করব, এটাকে ফলো করলে, আই রিপিট ভালো করে শুনবে, এটাকে ফলো করলে সি এর পর 1 2 3 4 মানে এখানে বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে 1 2 3 4 বলেও আবার বাইরে একজন বি এসে বসে যাচ্ছে, কিন্তু তা তো হবে না, এক্সট্রিম লেফটে থাকবে ই। সুতরাং আমার এটা ইনভ্যালিড হয়ে গেল। তো ভ্যালিড কেস কোনটা হলো, সেকেন্ড পার্টটা। তো সি এর পর 4জন বাদে তুমি বসাবে কাকে, এফ বি কে বসাবে। তো 1 2 3 4। তাহলে বি কোথায় বসবে, এক্স্যাক্টলি এফ এর পর বি বসে গেল। কিন্তু এরপর চলে যাও পরবর্তী নেক্সট স্টেপে, বলছে এক্স্যাক্টলি 4 people বিটুইন বি অ্যান্ড ডি। বি এবং ডি এর মাঝে এক্স্যাক্টলি 4 people 1 2 3 4। এটাও হতে পারে। আবার ডি বসলে 1 2 3 4 বিও বসতে পারে। সুতরাং আমি সবসময় প্রথমে দেখি যদি এখানে বি বসতো, আই রিপিট যদি বি বসতো, তাহলে তার লেফট হ্যান্ড সাইডে 4জন 1 2 3 4। আই রিপিট বি এর পর 1 2 3 4। তাহলে সি এর চেয়ারে ডি কে বসাতে হতো। সি এর চেয়ারে সি অলরেডি বসে রয়েছে ভাই, সেখান থেকে তো আর একে তোলা যাবে না। তাই জন্য বি এর রাইট হ্যান্ড সাইডে আমি বসাতে বাধ্য হলাম এবং এই কেসটা ইনভ্যালিড হয়ে গেল, এই সেকেন্ড কেসটা ইনভ্যালিড হয়ে গেল। তো বি এর রাইট হ্যান্ড সাইডে যদি 4জনকে বসাই, 1 2 একজন দুজন অলরেডি বসে রয়েছে, তারপর 3জন 4জন বসানোর পর আমি কাকে বসাতে পারি, এখানে এখানে যে ক্যারেক্টারটাকে বসাবো ডিকে বসিয়ে দিলাম। দেখো প্রত্যেকটাই কিন্তু, আচ্ছা বিটা না যেহেতু কনফার্ম আনসার আমি রেড কালারে নোট করে রাখি, নইলে কনফিউশন। এটা সরি ডি না বি বসবে, এটা ওকে। তাহলে এটা পর্যন্ত হয়ে গেল। এরপর কি জানতে চাওয়া হয়েছে, এরপর জানতে চাওয়া হচ্ছে ডি সিট অ্যাট দ্য ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড, অর্থাৎ এখানেই এক্সট্রিম এন্ড হয়ে গেল, আর কিন্তু ওইদিকে কেউ বসতে পারবে না। তারপরে জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ দ্য পিপল সিটেড ইন দ্য রো। এই রোতে কতজন বসে রয়েছে, এবারে তুমি জাস্ট কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। So your answer will be 15 is the correct answer and option 2 is the correct answer. Is it clear? খুব ভালো একটা কোশ্চেন অবশ্যই। তো পরবর্তী কোশ্চেনটাতে আমরা চলে গেলাম, কোশ্চেন নাম্বার 17। দেখো দিস অলসো রিজনিং প্রবলেম। ওকে, কি বলা হয়েছে 17 এর কোশ্চেনটা, দিস কোশ্চেন based on 5 3-digit number given below. Okay, this question based on the 5 3-digit number given below. Okay, this example, this এটা first digit equal to 6, second digit equal to 9 and third digit equal to 7. Okay, note all the operation can be left to right, left থেকে right এর দিকে যেতে হবে। What will be the resultant of third digit of the highest number is added to the second digit to the lowest number? ওকে, তো চলো এটাকে সলভ করতে থাকো।
বলা হয়েছে কি, হোয়াট উইল বি দ্য রেজাল্ট্যান্ট ইফ থার্ড ডিজিট অফ দ্য হাইয়েস্ট নাম্বার ইজ অ্যাডেড টু দ্য সেকেন্ড ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার। আচ্ছা, তো হাইয়েস্ট নাম্বার কি বলতে পারো, দেখো দ্য থার্ড ডিজিট, প্রথমে আমি নোট করি একটু, কোশ্চেনটা খুব যে কঠিন তা না। থার্ড ডিজিট, এভাবে না, থার্ড ডিজিট অফ দ্য হাইয়েস্ট নাম্বার, কত, এখানে হাইয়েস্ট নাম্বার কত রয়েছে 961, তো হাইয়েস্ট নাম্বার থার্ড ডিজিট কত হবে 961, যদি বলি এটা ফার্স্ট ডিজিট, এটা সেকেন্ড ডিজিট, এটা থার্ড ডিজিট, ওরা বলেই দিয়েছে, তো থার্ড ডিজিট কত হয়ে গেল 1 হয়ে গেল। এর পরের পার্টে কি বলে দেওয়া হয়েছে, এর পরের পার্টে বলা হয়েছে the second digit of the lowest number, second digit of lowest, তো লোয়েস্ট নাম্বারটা কত দেখো 127, তো এখানে লোয়েস্ট নাম্বারের সেকেন্ড ডিজিটটা কত হচ্ছে বলো তো 2 হচ্ছে, ফার্স্ট সেকেন্ড ডিজিট 2 হয়ে যাচ্ছে। তো রেজাল্ট্যান্ট বলেছে মানে কি, এই দুটোকে অ্যাড করতে বলেছে, এর থেকে সহজ রিজনিং এর প্রবলেম আর কিছু হবে না, অ্যাড করো, রেজাল্ট্যান্ট 1 + 2 দ্যাট ইজ ইকুয়াল টু 3 ইজ দ্য কারেক্ট আনসার। এটা খুব সহজ কোশ্চেনই, শুধুমাত্র হয়তো বা এই টাইপের কোশ্চেন খুব একটা আমরা প্র্যাকটিস করলাম না, তাই জন্য আমাদের কাছে মনে হতে পারে যে একটু চলো সামথিং জাস্ট ডিফারেন্ট, এছাড়া আর কিচ্ছু না। তো লাস্ট কোশ্চেন আজকের আমাদের কোশ্চেন নাম্বার 20, কুইক সলভ দিস কোশ্চেন। ইফ দ্য মিন প্রপোর্শন বিটুইন x + 3 and x - 3 ইজ 4, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x। দেখো মিন প্রপোর্শন বলেছে, খুব সহজ একটা কোশ্চেন, আই রিপিট, মিন প্রপোর্শন মানে কি, দেখো যদি কিছু না বুঝতে পারো তাহলে এটা অন্তত করতেই পারবে, x + 3 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু মিন প্রপোর্শন বলেছে, মানে 4 ডিভাইডেড বাই x - 3। তো এখান থেকে আমরা তাহলে কি বলতে পারি, x + 3 ইন্টু x - 3, এটা যদি করো তাহলে x² - 9 ইকুয়াল টু 16, তো x² ইকুয়াল টু তাহলে আমরা কি বলতে পারি 16 + 9 দ্যাটস মিন 25। তো এক্স এর ভ্যালু তাহলে কি বলবো, প্লাস মাইনাস বলার তো কোনো দরকার নেই, কারণ এখানে সব প্লাস দিয়েই দেওয়া রয়েছে, তাহলে এক্স এর ভ্যালু 5 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 4 ইজ দ্য কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা জানাবে। আজকের এখান পর্যন্তই কোশ্চেন ছিল, এর পরের হোমওয়ার্ক যেটা দেয়া থাকবে অবশ্যই নেক্সট হোমওয়ার্কটা একটু তোমরা দেখে রাখো, এটা তোমাদের কোশ্চেন মার্ক থাকলো, হোমওয়ার্ক থাকলো, ওকে। যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই বলতে পারো। ইয়েস প্রণয় বলো। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ, অ্যান্ড সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, চলো টাটা, বাই, গুড নাইট।